সংসদ সদস্যদের বরাদ্দ অধিকাংশ যায় জেলা প্রশাসকের নামে বরাদ্দ হয়ে, আবার অনেক বরাদ্দ যায় হলো আমাদের উপজেলা প্রশাসনের বরাবরে। সেইখানে তো আপনি উপজেলা প্রশাসনকে অ্যাভয়েড করে বা জেলা প্রশাসনকে অ্যাভয়েড করে সংসদ সদস্য একা এই বরাদ্দ নিয়ে যাবে বা একা এটি ডিস্ট্রিবিউশন করবে, এটা বুক করবে, এই সুযোগটা আছে বলে আমি মনে করি। 142 নম্বর নির্বাচনী এলাকা জামালপুর সদর উপজেলা, জামালপুর 5 আসনের আলোচনায় ভিন্নমতে সহমত। দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শ্রদ্ধা সহ শুভেচ্ছা। আমরা বিশ্বাস করি ভিন্নমত মানেই বিভাজন নয়, বরং দেশের প্রশ্নে সহমত হওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব। আসন থেকে রাষ্ট্র দায়িত্বের সংলাপ আয়োজনে আজ আমাদের সাথে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, সংসদ সদস্য জামালপুর 5। স্বাগতম আপনাকে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকেও স্বাগতম। আমি আপনি সহ চ্যানেলের সকল কলা কৌশলী এবং যারা এই অনুষ্ঠান দেখছেন সকলকে আমার প্রিয় দল বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে এই মাসটি আমাদের জাতির জীবনে একটি ঐতিহাসিক মাস, যে মাসে একটি গণ আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছিল। আমাদের অসংখ্য ছাত্র জনতা, রাজনৈতিক নেতাগুলোর জীবন গিয়েছে। আমি তাদের সকলের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সেই সাথে বলবেন, সম্প্রতি এমন কোনো ঘটনা কি আছে যেটি আপনার মাথা থেকে সরছেই না? সম্প্রতি ঘটনার মধ্যে আসলে এরকম তো আসলে নানা ঘটনায় আছে, বাট আমরা যেটা মনে করি যে আসলে জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা দীর্ঘ সংগ্রাম করেছি 17 বছর স্বৈরাচার পতন, ফ্যাসিস্টের পতন, বাংলাদেশে একটি গণতান্ত্রিক ধারা চালু করার জন্য এবং জনগণের শাসন ব্যবস্থা চালু করার জন্য, সেই লক্ষ্যে আমরা এগোনোর চেষ্টা করছি। আমার প্রিয় দল বিএনপি কে জনগণ ভোট দিয়ে একক সংখ্যাগরিষ্ঠ আসন নির্বাচিত করেছে। আমাদের প্রিয় নেতা, বিএনপির সম্মানিত চেয়ারম্যান, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। উনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমরাও তার সাথে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আমরা আসলে যেটি বাস্তবতা সেটি হচ্ছে যে দীর্ঘ 17 বছরে আমরা মানবতার একটি চরম বিপর্যয়ের মুখে চলে গিয়েছি। সেই জায়গা থেকে উত্তরণ ঘটাতে আসলে খুব দ্রুততম সময়ের মধ্যে হবে এটা আমরা মনে করি না। সব দিক থেকেই বিপর্যয়, যে কারণে একটি বড় চ্যালেঞ্জ নিয়ে বিএনপিকে রাষ্ট্রভার গ্রহণ করতে হয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। নানাবিধ ঘটনা এই চ্যালেঞ্জকে অনেকটা প্রশ্নবিদ্ধ করছে। তো এটা আসলে এই জাতীয় কিছু ঘটনা, তারপরেও আমরা আশাবাদী যে আমরা সামনে এগিয়ে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ। সেই আশাবাদের জায়গা থেকে আপনার আসনে ফেরত যাই। আপনার আসন সবচেয়ে বেশি কি দিয়ে পরিচিত? আমার আসনটি যদিও জামালপুর জেলার সদর, জেলার হেডকোয়ার্টার, বাট আমরা মনে করি যে এটা আসলে একটি জেলার সদরের আসন হিসেবে আমরা যে পরিমাণ লক্ষ্যে পৌঁছানোর কথা, আমরা বিগত দিনগুলোতে সেই লক্ষ্যে পৌঁছাতে পারি নাই। এই আসনটি অনেক বড় আয়তনের আসন। আমার আয়তনের আসনের মধ্যে একটি পৌরসভা, বাংলাদেশের আমার জানা মতে দ্বিতীয় বৃহত্তম পৌরসভা, 53 বর্গ কিলোমিটার এলাকা। আমার 15টি ইউনিয়ন, এর মধ্যে 2টি ইউনিয়ন নদী দ্বারা বিচ্ছিন্ন। জামালপুরের এখন যেটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য সেটি হচ্ছে নকশি কাঁথা। ওই এলাকাতে আমাদের অসংখ্য নারীরা এই নকশি কাঁথার সেলাইয়ের সাথে সম্পৃক্ত এবং এটা কি পুরো জামালপুর জেলা জুড়ে না আপনার শুধু আসন? এটা আসলে পুরো জামালপুর জেলা জুড়েই, কিন্তু এটি বেশিরভাগ 80% হলো আমার জেলা সদরে। এটাই আমাদের মানে ঐতিহ্য, এটাই আমাদের আগামী দিনের সবচেয়ে বড় সম্ভাবনা আর কি। তো এর বাইরে আমাদের আসলে আমরা যেমন ছোট থেকে আপনারা বইও নিশ্চয়ই পড়েছেন যে কাজবালির জন্য জামালপুরটা সমৃদ্ধ আর কি, সেটি একটি আছে বিষয় আর কি। খুব সুন্দর সম্ভাবনার কথা যেহেতু বললেন, আমি যদি সেই জায়গা থেকে আমি সমস্যার কথাও জানতে চাই যে আপনার উপজেলায় এবং আপনার আসনে সমস্যাগুলো কি কি, এবং নাম ধরে আপনি 2 থেকে 3টি সমস্যার কথা বলবেন। না, আমরা যেটি মনে করি যে আমার আসন এবং এটি মানে সারা বাংলাদেশেই আসলে তো কর্মসংস্থানের অভাব এটি একটি বড় সমস্যা। আমাদের এখানে শিক্ষার ক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে আছি, অন্যান্য জেলার তুলনায় আমরা শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে আছি। আর জেলাগতভাবে দেখলে সেখানে নদী ভাঙন একটি বড় সমস্যা। আর বর্তমান সময়ে যেটি আমাদের সহ সারা দেশের সবচেয়ে বড় সমস্যা, সংকট বলে আমরা মনে করি এবং এটি আমাদের জাতির জন্য একটি বড় থ্রেট মনে করি, সেটি হচ্ছে মাদকের বিস্তারটি এখন আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করছে। আমাদের আগামী দিনের
যে প্রজন্ম, যুব সমাজ, তরুণ সমাজ, ছাত্র সমাজকে গ্রাস করছে এবং ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমি মনে করি এটা আমাদের সারা জাতির জন্য একটি বড় সমস্যা, যেটি আমার এলাকাতেও আছে। আর এখানে আসলে আমি যেটা বললাম যে এখানে আমাদের শিক্ষার দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি। এখানে শিল্প কারখানা না থাকার কারণে কর্মসংস্থানের ঘাটতি রয়েছে। আমাদের এলাকার বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। তো কৃষির উপর নির্ভরশীল হয়ে জীবনযাত্রা আসলে খুব বেশি পরিবর্তন করা সম্ভব হয় না। এখানে যদি নতুন নতুন শিল্প কারখানা গড়ে তোলা যায়, নতুন নতুন কর্মসংস্থানের তৈরি হয় এবং সেখানে ব্যবসার প্রসার ঘটে, তাহলে মানুষের জীবনযাত্রা উন্নয়নের ঘটনার একটা সম্ভাবনা আছে। এবং সেই ক্ষেত্রে আমরা শিক্ষাটাকে আরও গুরুত্বপূর্ণ মনে করি, যে শিক্ষার ক্ষেত্রেও আমাদেরকে আসলে গুরুত্ব দেওয়া উচিত এবং শিক্ষার দিক থেকে আমাদের আরও অগ্রসর হওয়া উচিত। ধন্যবাদ। আমরা যতটুকু জানি যে আপনি পেশায় একজন আইনজীবী এবং সেই সাথে আপনি দীর্ঘদিন আপনি রাজনীতির সঙ্গে সক্রিয়। এই অভিজ্ঞতাগুলা, একই সাথে আইনজীবী, একই সাথে রাজনীতিবিদ, এই অভিজ্ঞতাগুলা কাজে লাগানোর জন্য এখন আপনি বর্তমান সংসদ সদস্য। আপনি এই সংসদ সদস্যের যে দায়িত্বগুলো পালন করছেন বা করে যাচ্ছেন, সামনে আরও করবেন, আপনার এই অভিজ্ঞতাগুলো আসলে কিভাবে আপনাকে সহযোগিতা করছে? না, অভিজ্ঞতার মধ্যে আসলে আমি যদিও আমি আসলে আইনজীবী, পেশায় আইনজীবী, বাট আমার আসলে রাজনৈতিক কারণেই আইনজীবী পেশায় খুব বেশি মনোযোগ দেওয়া সম্ভব হয় নাই। আমি ইউনিভার্সিটি থেকে বের হয়ে আসার পরে আমি আইন পেশায় নিয়োজিত হয়েছিলাম, কিন্তু আসলে রাজনৈতিক নানাবিধ মানে ঘাত প্রতিঘাতের কারণে আমাকে আসলে সেভাবে পেশায় মনোযোগ দেওয়া সম্ভব হয় নাই। বিশেষ করে গত ফ্যাসিস্টের সময়টাতে আসলে মামলা মোকদ্দমা সহ বেশিরভাগ সময় আন্দোলন সংগ্রামে জড়িত থাকার কারণে নিয়মিতরা আসলে করে সেভাবে আমাকে মানে একজন আইনজীবী হিসেবে পেশাগতভাবে যেভাবে পরিচালনা করার কথা সেভাবে আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি। ঠিক। কখনো কোর্টে গেছি নিজে আসামি হিসেবে, কখনো কোর্টে গেছি আমার দলের নেতাকর্মীদের আইনজীবী হিসেবে। এর বাইরে আসলে আইন পেশায় ঠিক বেশি মনোযোগ পোষণ করতে পারি নাই। ঠিক এই কথাটি আমি বলবো, এবং অনেক মানুষের ভিন্ন মত রয়েছে। আপনি যে কথাটি বললেন যে আপনার পেশায় ঠিকমতো আপনি মনোনিবেশ করতে পারেন নাই। অনেক আইনজীবীরা আসলে আইন পেশায় থেকেও বিভিন্ন মানে রাজনৈতিক জায়গায় আরও বেশি মানে প্রাধান্য দেওয়া হয় আর কি। তো সেই জায়গা থেকে যারা সেবা প্রার্থী তারা অনেক সময় অভিযোগ করেন যে আইনজীবীকে খুঁজে পাওয়া যায় না, বা খুব গুরুত্বপূর্ণ মামলা না হলে সে আসলে সহযোগিতা করতে চান না। এই জায়গায় যে একটা মানুষের সঙ্গে যে একটা দূরত্ব রয়ে গেছে, এটাকে আপনি কিভাবে দেখবেন? না, ঠিক আছে, এটা এই অভিযোগটাকে আমি একবারে অমূলক মনে করি না। বাট আমি যেটা বলতে চাই সেটা হলো যে আসলে ধরেন আমার প্রেক্ষাপটটা একটা ভিন্ন প্রেক্ষাপট আমি মনে করি। আমি মনে করি এই কারণে যে আমি একদিকে আইনজীবী, আরেকদিকে আমি দলের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদে অধিষ্ঠিত ছিলাম। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। সঙ্গত কারণেই আমাকে মানে আইন পেশার চেয়ে আমার রাজনীতিটাকে বেশি গুরুত্ব দিতে হয়েছে। বাট অন্যান্য আইনজীবী যারা, আমি মনে করি যে তাদের আসলে রাজনৈতিক পদ পদবি, গুরুত্বপূর্ণ পদ পদবিতে না থাকলে তাদের আইন পেশাটাকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ সেই পেশাটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং মানুষের কল্যাণে কাজ করা, মানুষকে রেমেডি দেওয়া। এখন আপনার একজন আইনজীবী, আপনি একটি মামলা নিলেন, আপনার মক্কেল যদি আপনাকে কোর্টে না পায়, আপনি যদি সঠিকভাবে তাকে রেমেডি দিতে না পারেন, তাহলে তো আসলে এই পেশার সাথে আপনার মানে একটা বিপরীতমুখী অবস্থান তৈরি হবে। সে জায়গায় আমি মনে করি যে যারা প্রকৃতপক্ষে আইনজীবী তারা পেশাগত বিষয়টাকে গুরুত্ব দেওয়া উচিত এবং জনগণের স্বার্থটাকে বিবেচনায় বেশি দেওয়া উচিত বলে মনে করি। ধন্যবাদ। এখন আপনার কাছে আপনার অঞ্চলের মানুষ মানে সাধারণত কী ধরনের প্রত্যাশা করেন, এবং নির্বাচনের আগে যখন আপনি সাধারণ মানুষের কাছে যাচ্ছিলেন তখন মানুষ কী ধরনের প্রত্যাশা করতো? না, এটা স্বাভাবিক একটা জিনিস। দেখেন, গত 17 বছরে যেটি আমরা বলি আর কি, যে গত 17 বছরে জনগণের ভোটে নির্বাচিত না হওয়ার কারণে যারা নির্বাচিত প্রতিনিধি হিসেবে নামদারি ছিল, তারা জনগণের কাছে কোনো জবাবদিহিতা ছিল না। জনগণের কোনো মানে গুরুত্ব তাদের খুব বেশি ছিল না, যে কারণে তারা জনগণ তাদের দ্বারা অনেকটা বঞ্চিত হয়েছে বলে আমরা মনে করি এবং জনগণ তাদের দ্বারা নানাভাবে নিগৃহীত হয়েছে। সঙ্গত কারণেই আমরা যখন সেটির বিপক্ষে জনগণের পক্ষে কথা বলেছি, আমরা সংগ্রাম করেছি, সঙ্গত কারণেই জনগণের প্রত্যাশা আমাদের প্রতি অনেক অনেক বেশি। আর আমি যে কথাটি দিয়ে শুরু করেছিলাম যে আমার নির্বাচনী এলাকাটা আসলে জেলা সদর হওয়ার পরেও যে পরিমাণ উন্নয়নের কথা, সেই পরিমাণ উন্নয়ন হয় নাই। সে পরিমাণ না, আমি মনে করি যে অনেক অনেক মানে ওই রকম উল্লেখযোগ্য কোনো উন্নয়ন কাজ আমার এলাকায় হয় নাই। আমি যদি কারণ হিসাবে জানতে চাই যে এই যে সমস্যার কথা বলছেন যে উন্নয়ন হয় নাই, এবং একই সাথে আপনি যে কয়েকটি সমস্যার কথা বললেন, এগুলো তো আজকের একদিনের না, এটা দীর্ঘদিনের। তাহলে এই
সমস্যাগুলো আসলে সমাধান আমাদের দেশে হয় না কেন? এগুলো আসলে বাধা কোথায়? রাজনীতিবিদদের এখানে মানে গ্যাপ রয়েছে নাকি আসলে সদিচ্ছার গ্যাপ রয়েছে নাকি টাকা নেই? আসলে কোথায় এখানে আমি সমস্যাটা? আমি আমি সবচেয়ে বড় বিষয়টা যেটা বলবো সেটা হলো যে আসলে জনপ্রতিনিধি হলো জনগণের প্রতিনিধি। আপনি যদি জনগণের কাছে জবাবদিহিতা না থাকে তাহলে আসলে তারকে দ্বারা জনগণের কল্যাণ হয় না। বিগত সময় এই জায়গাতেই সবচেয়ে বড় ঘাটতি ছিল যে যারা এমপি হয়েছে, যারা পৌরসভার মেয়র হয়েছে বা উপজেলা চেয়ারম্যান হয়েছে, জনগণের ভোটে নির্বাচিত না হওয়ার কারণে জনগণের কোনো গুরুত্ব তার কাছে ছিল না, যে কারণে তারা পূর্ণ পরিকল্পিত উন্নয়নে অংশগ্রহণ করে নাই, বরং উন্নয়নের নামে সেখানে লুটতরাজের ঘটনাই বেশি ঘটেছে। এবং সঙ্গত কারণে আমি যেটি বলতেছিলাম যে আমরা সেটির বিরুদ্ধে যখন সংগ্রাম করেছি, সংগ্রাম করে যখন আজকে এই জায়গাতে এসেছি, সঙ্গত কারণে জনগণের প্রত্যাশাটা অনেক অনেক বেশি। আপনার কি কখনো মনে হয়েছে আপনি এই জায়গায় এসে আপনার একটি সিদ্ধান্ত সাধারণ মানুষের কাছে সরাসরি কিভাবে প্রভাব ফেলে? না, আর এটা তো আসলে আমরা আমরা জনগণের প্রত্যাশা পূরণের স্বপ্ন তৈরি করেই এখানে এসেছি। একদিকে আমি স্বপ্ন দেখেছি যে আমি জনগণের প্রত্যাশা পূরণ করব, আরেকদিন যে জনগণ আমাকে নিয়ে স্বপ্ন দেখেছে যে আমাকে নির্বাচিত করলে হয়তো জনগণের স্বপ্ন পূরণ হবে। তাই সেই ক্ষেত্রে দীর্ঘ দিনের যে ঘাটতি, সেই ঘাটতি পূরণ করা যায় আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। বাট আমরা কিছু পরিকল্পিত পদক্ষেপ নিয়েছি, যেটি আমি নির্বাচনের আগে জামালপুরের সম্মানিত ভোটারবৃন্দের উদ্দেশ্যে বলেছি। সেইখানে আমরা মনে করি যে আমি সবচেয়ে বেশি যেটি গুরুত্ব দিতে চাই যে সেখানে আসলে শিক্ষার প্রসার ঘটানো দরকার, এবং আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, যে সেইখানে আসলে কর্মসংস্থান তৈরি করা দরকার। আমরা যদি মানুষকে কর্মের সাথে সম্পৃক্ত করতে না পারি তাহলে উন্নয়নের যে চিন্তাভাবনা সেটি আসলে অনেক সময় বাস্তবায়ন সম্ভব হয় না। তো সেখানে নতুন নতুন শিল্প কারখানা গড়ে তোলার একটি পরিকল্পনা আমাদের আছে, এবং এখানে একটি অর্থনৈতিক অঞ্চল হয়েছে যেটি আসলে কার্যকরী রূপ পায় নাই, সেটিকে আমরা কার্যকরী রূপ দেওয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা চালাচ্ছি। সেখানে গতকালকে আমরা অর্থনৈতিক অঞ্চলের যিনি প্রধান উনি সহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে গতকালকে আমি বৈঠক করেছি। নতুন নতুন শিল্প উদ্যোক্তাকে উৎসাহিত করা, সেই অর্থনৈতিক অঞ্চলে তাদের শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা, এবং সেখানে যদি নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে সেইখানে আপনার একদিক থেকে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, আরেক দিক দিয়ে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। সেই ক্ষেত্রে আমি আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় মনে করি যে এই নতুন শিল্প কারখানা গড়ে তোলা এবং ব্যবসার প্রসার ঘটানোর ক্ষেত্রে ঢাকার সাথে জামালপুরের যোগাযোগ ব্যবস্থাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে আমাদের একটি পরিকল্পনা আছে যে আমাদের ময়মনসিংহ থেকে জামালপুর পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তাটিকে 4 লেনে রূপান্তর করা। ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত যে রাস্তা সেটি 4 লেন রয়েছে। টাঙ্গাইল থেকে জামালপুর পর্যন্ত রাস্তাটিকে যদি 4 লেনে রূপান্তর করা যায় তাহলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে এখানে শিল্পের প্রসারতা ঘটার একটা সমূহ সম্ভাবনা আছে। এগুলো কি আপনার নির্বাচনের আগের কমিটমেন্ট থেকে বলছেন নাকি নির্বাচনের এটা পরে? আমার নিজের পরিকল্পনা থেকে আমি বলছি, এটা নির্বাচনের আগেও আমি জনগণের সামনে বলছি, এখনও আমি আন্তরিকভাবে চেষ্টা চালাচ্ছি যে এটি বাস্তবায়নের জন্য। এবং আরেকটি বিষয় আমি এটা শুধুমাত্র জামালপুর না, সারা দেশের ক্ষেত্রে আমি গুরুত্বপূর্ণ মনে করি, সেটি হচ্ছে যে আপনার যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আমি মনে করি যে আমরা যদি রেল যোগাযোগটাকে মানে সম্প্রসারিত করতে পারি, যে সারা দেশে যদি ডাবল লাইনের রেল রূপান্তর করা যায় তাহলে যোগাযোগ ব্যবস্থা একদিকে নিরাপদ হবে, আরেকদিকে আমি মনে করি যে সড়ক যোগাযোগের চেয়ে রেল যোগাযোগটা অনেক বেশি সমৃদ্ধ হবে। এই ব্যাপারেও আমাদের একটি আন্তরিক উদ্যোগ রয়েছে। আর আবার জামালপুরের ব্যাপারে আরেকটি স্পেশালি যেটি আমাদের পদক্ষেপ আছে, পরিকল্পনা আছে, যে যেহেতু এখানে হস্তশিল্পটা একটি সমৃদ্ধ শিল্প, এখানে আমাদের কয়েক হাজার নারী হস্তশিল্পের সাথে সম্পৃক্ত, এখানে যদি একটি হস্তপল্লী গড়ে তোলা যায়, যে আমাদের নারীদেরকে প্রশিক্ষণ দিয়ে ঋণ দিয়ে তাদেরকে এটি শিল্পের সাথে আরও বেশি সম্পৃক্ত করা যায়, এবং হস্তশিল্পের পণ্যগুলোকে যদি আমরা মানে বাণিজ্যের প্রসারতার ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে পারি, আমি মনে করি যে এটা জামালপুর উন্নয়নের ক্ষেত্রে একটি যুগান্তকারী দৃষ্টান্ত হবে। একই সাথে যদি বলতে চাই যে আপনার এলাকায় বা আপনার আসনে এখন পর্যন্ত পিছিয়ে পড়া গোষ্ঠী কারা এবং তাদের জন্য আপনি গত 6 মাসে বা 5 মাসে কি কোনো মানে দেখার মতো দৃশ্যমান কোনো পদক্ষেপ নিয়েছেন? দেখেন আসলে একটা বিষয়, বাস্তবতা এটা অনুধাবন করতে হবে আমাদেরকে, যে মাত্র সরকারের বয়স 5 মাস অতিক্রম করেছে। এই 5 মাসের মধ্যে আমরা প্রথম 1 মাস আমাদের মানে বিগত স্বৈরাচার পতনের পরে মধ্যবর্তী সরকারের সময়ে আমরা কিছু সম্মিলিতভাবে কিছু অধ্যাদেশ করা হয়েছিল যেগুলো আইনে রূপান্তর করার জন্য। আমাদের প্রথম অধিবেশনটা পুরোপুরি গিয়েছে এই অধ্যাদেশগুলো আইনে রূপান্তর করার জন্য।
এরপরে আমাদের দ্বিতীয় অধিবেশনটা বাজেট অধিবেশন হয়েছে, যেটি প্রায় 1.5 মাস গিয়েছে। তো এইখানে এই 1.5 মাস আমাদেরকে বাজেট অধিবেশনে গিয়েছে, অর্থাৎ আমাদের এই 5 মাসের মধ্যে 2.5 মাস গিয়েছে জাতীয় সংসদেই। তা এই সদ্য বাজেট পাস হয়েছে, এটির ইমপ্লিমেন্টে এখনও ওইভাবে কার্যকরী তা শুরু হয় নাই। তো সেই ক্ষেত্রে আসলে 5 মাসে সরকারও খুব বেশি এগোতে পারে নাই, আমরা খুব বেশি এগোতে পারছি বলে আমরা মনে করি না। বাট মানে সমসাময়িক এই প্রেক্ষাপটে জনগণের যে সমস্যাগুলো সেগুলো মোকাবেলা করার জন্য আমরা সার্বিকভাবে আন্তরিকভাবে চেষ্টা করেছি, এবং যে কথাগুলো আমি একটু আগে বললাম এগুলোকে আমরা স্থায়ী রূপ দেওয়ার জন্য আমাদের যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই পদক্ষেপগুলো নেওয়ার চেষ্টা করছি। একটি বাস্তবতা সেটি হলো যে দেখেন, 17 বছরের একটি ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে আজকে বিএনপি সরকার গঠন করেছে। আমাদেরকেও যার যার স্থানীয়ভাবে আমরা ওরকম একটি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আমরা নির্বাচিত হয়েছি। সেই জায়গাতে ঘুরে দাঁড়াতে আমাদের একটু সময় লাগবে। খুব সুন্দর, ঘুরে দাঁড়াতে সময় লাগবে এবং আপনারা চেষ্টা করছেন, কিন্তু মানুষ তো আসলে ইনস্ট্যান্ট অনেক কিছু দেখতে চায়। জি। সেই জায়গা থেকে যদি বলি 5 মাস, যদিও 5 মাস আপনারা কাজ করেছেন আপনি বলছেন, এই 5 মাসের মধ্যে দৃশ্যমান কি এমন কোনো একটি কাজও হয়নি আপনার আসনে যেটি মানুষ অলরেডি সুফল পাওয়া শুরু করেছে, সুফল ভোগ করা শুরু করেছে? না, দৃশ্যমানের মধ্যে ওই রকম বড় ধরনের কাজ তো আসলে 5 মাসে করা সম্ভব না। আমরা যেমন ধরেন গত বর্ষাতে জলাবদ্ধতা তৈরি হয়েছে, আমরা জলাবদ্ধতার সময় মানুষের পাশে গিয়েছি, আমরা সেইখানে মানুষকে চাল সহ আর্থিকভাবে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করেছি। এখানে আমি আমার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বক্তৃতায়, জীবনের প্রথম বক্তৃতায় আমি মাদকের বিরুদ্ধে আমার অবস্থানটি আমি পরিষ্কার করেছিলাম। আমরা মাদকের বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছি, এবং আমি আনন্দিত যে জামালপুরে মাদকের বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলন গড়ে উঠেছে। জামালপুরকে আমরা মানে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত একটি জামালপুর প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলাম। আমরা মনে করি যে ওই জায়গাটিতে আমরা অনেক দূর এগিয়েছি, যে মানুষ এখন অনেকটাই শান্তিতে এবং নির্বিঘ্নে জীবন কাটাচ্ছে, যেটি বিগত সময় এই সুযোগটি ছিল না, এই জায়গাটি ছিল না। সেই জায়গাগুলোতে আমি মনে করি যে আমরা কিছুটা দৃশ্যমান উন্নয়নের দিকে গিয়েছি। এর পাশাপাশি আমরা বেশ কিছু স্কুল এবং কলেজে উন্নয়নের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে ডিও লেটার দিয়ে আমি প্রধান প্রকৌশলীর সাথে যোগাযোগ করে সেখানে বেশ কিছু বরাদ্দ নিয়েছি, এবং সেইখানে কিছু দৃশ্যমান কাজ হয়েছে, কিছু কাজ হচ্ছে, টেন্ডারের প্রক্রিয়া আছে। আমরা এই জায়গাগুলোতে কিছুটা অগ্রসর হয়েছি। বাট আমি যেটি মনে করি সেটি হলো যে আসলে দৃশ্যমান কাজ করতে আরও কিছু সময় লাগবে। ধন্যবাদ। আপনি যে কমিটমেন্টের কথাগুলো বলেছেন, নির্বাচনের আগে আপনি মানুষের উদ্দেশ্যে দিয়েছিলেন এবং নির্বাচনের পরেও আপনি ব্যক্তিগত জায়গা থেকে অনেকগুলা পরিকল্পনা আপনি করেছেন। এর মধ্যে কি কোনো চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন যে এই কাজগুলোতে আপনার একটু চ্যালেঞ্জ ফেস করতে হবে আগামী দিনগুলোতে? একটা চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। চ্যালেঞ্জ হলো, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে আপনি যে পরিকল্পনায় বাস্তবায়ন করতে যান সেটার সাথে অর্থনীতির একটি বিশাল সম্পৃক্ততা আছে। এখানে সঙ্গত কারণে যেটি বাস্তবতা সেটি হচ্ছে যে গত 17 বছরে একদিকে উন্নয়নের নামে লুটতরাজ হয়েছে, আরেকদিকে সেই লুটতরাজের টাকা বিদেশ পাচার হয়েছে, যে কারণে অর্থনীতিতে আমরা একটা বড় সংকটের মুখোমুখি। আজকে উন্নয়নের একটি বড় চাবিকাঠি হচ্ছে আপনার বিদ্যুৎ। যে বিদ্যুতে কুইকেন্টালের নামে যে প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা হয়েছে সেগুলো এখন একটাই মুখ থুবড়ে পড়েছে, এবং বিদ্যুতের আসলে প্রকৃত সমস্যার সমাধানের যে উদ্যোগ, সেই উদ্যোগ বিগত সরকার সময় নেওয়া হয় নাই, যে কারণে আসলে নতুন যে পরিকল্পনাগুলো নেওয়া হচ্ছে সেই নতুন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে অর্থনৈতিক সংকট, এই বিদ্যুৎ সংকট সহ নানা থ্রেট আমাদের সামনে আছে। তারপরেও একই সাথে এখন তো গ্যাস নিয়ে অনেক কথা এবং চলছে। গ্যাস নিয়েও সংকট তৈরি হয়েছে, বেশ কিছু ইন্ডাস্ট্রি বন্ধ ইতিমধ্যে হয়ে তৈরি যাচ্ছে, হয়েছে। অলরেডি গতকালকেও একটি ইন্ডাস্ট্রি। আমরা যেটুকু আশাবাদী যে মাননীয় আমাদের যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী মহোদয়, ওনার সাথে ব্যক্তিগতভাবে আমরা কয়েকজন সংসদ সদস্য মিলে কথা বলেছি। উনি আশ্বস্ত করেছেন, বিশেষ করে আমার জামালপুরে বিদ্যুতের কিছুটা সমস্যা তৈরি হয়েছে, সেখানে বিদ্যুতের লাইনের কিছু সমস্যা আছে, সেই কাজগুলো চলছে, এবং আমরা আরও নতুন কিছু বরাদ্দ নেওয়ার চেষ্টা করছি। সেগুলো হলেও হয়তো বিদ্যুতের সমস্যাটা অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব হবে।
আর গ্যাসের ক্ষেত্রে উনি আশ্বস্ত করেছেন যে হয়তো 4-5 মাস সময় লাগবে, সেক্ষেত্রে গ্যাসের সমস্যাটা অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব হবে। একই সাথে যদি আপনার কাছ থেকে জানতে চাই যে বর্তমান যে অর্থনৈতিক যে অবস্থা আমাদের দেশের, এই জায়গায় আপনি কোনো উদ্বেগের কোনো কিছু দেখতে পাচ্ছেন? না, উদ্বেগ তো অবশ্যই আছে, বাট আমরা যেটা মনে করি যে আমরা একটি জায়গাতে জাতিকে আমরা আশ্বস্ত করতে চাই এবং আশ্বস্ত করা আমাদের উচিত বলে আমরা মনে করি যে বিগত সরকারের সময়ে যেটি হয়েছে যে লুটতরাজের কারণে উন্নয়নটা চরমভাবে বাধাগ্রস্ত হয়েছে। আমরা প্রথম যেটি করতে চাই সেটি হলো যে এই লুটতরাজের রাজনীতি থেকে, দুর্নীতির রাজনীতি থেকে বিএনপিকে সরিয়ে আসতে হবে। আপনি একজন সংসদ সদস্য হিসাবে জবাবদিহিতা মানে কি, এবং মানুষ কিভাবে বুঝবে যে সংসদ সদস্য তাদের পাশে আছে? নিঃসন্দেহে এটা আসলে মানে দেখেন না, আসলে সবচেয়ে বড় জায়গাটি হলো যে আমরা যেটা মনে করি যে বিগত সময়ে যেটা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা যেমন রাজনৈতিক বক্তৃতায় বলি যে যারা নির্বাচন করতে চায় সে যত টাকার মালিক হোক, যে যত সম্পদের মালিক হোক, যে শত বড় ক্ষমতার মালিক হোক, যদি প্রকৃত ভোট হয় সেই ভোটের প্রয়োজনে একজন ভিক্ষুকের কাছেও তাকে যেতে হয়। এটা হলো জবাবদিহিতার জায়গা। সেই ভোটটা যদি না থাকে তাহলে আমরা জবাবদিহিতাটা কারো কাছে থাকে না। সেই জবাবদিহিতার জায়গাটা বিগত দিনে ছিল না। আজকে কিন্তু সেই প্রেক্ষাপটটা তৈরি হয়েছে। একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়ে এসেছি। সামনে স্থানীয় নির্বাচন, বিএনপির নেতৃত্বাধীন সরকার ইতিমধ্যেই পরিষ্কারভাবে ঘোষণা করেছেন যে স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে। এবং আপনারা হয়তো খেয়াল করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তার এই দায়িত্বশীল অবস্থানের পাশেও ইতিমধ্যেই আমাদের বিভিন্ন জেলা এবং বিভাগ ওয়ারি নেতৃবৃন্দকে নিয়ে বৈঠক করছেন। এবং উনি লাস্ট যে বৈঠক করছেন সেই বৈঠকেরও আপনি যদি খবরটি সংবাদে পত্রে দেখেন, সেখানে পরিষ্কারভাবে লেখা আছে যে উনি বলেছেন যে আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে। সেইখানে আমাদের দলের প্রার্থী যাকে বিজয়ী করা সম্ভব তাকে প্রার্থী ঘোষণা করতে হবে এবং তাকে বিজয়ী করানোর জন্য সবাই মিলে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। নির্বাচন যদি সুষ্ঠু হয়, জবাবদিহিতার সবচেয়ে বড় জায়গাটি এখানে তৈরি হবে যে আপনাকে জনগণের কাছে যাইতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ করা ছাড়া জনগণের কাছে যাওয়ার কোনো সুযোগ আগামী দিনে থাকবে না। যে কারণে নির্বাচনের যে প্রক্রিয়াটা যদি সুষ্ঠু নিশ্চিত করা যায়, তাহলে আপনি জনগণের জন্য কাজ করতে বাধ্য হবেন, দেশের জন্য কাজ করতে বাধ্য হবেন এবং উন্নয়নের জন্য কাজ করতে বাধ্য হবেন। এবং একই সাথে আপনাকে দুর্নীতিমুক্ত কাজ করতে হবে। এই দুর্নীতিমুক্ত জায়গা থেকে যদি সাধারণ মানুষের একটা প্রশ্নে আসি, যে সরকারের যে বরাদ্দকৃত টাকা বা অর্থ আছে সংসদ সদস্যের মাধ্যমে যে এটি খরচ করা হয়, এটা কি সাধারণ মানুষ কি দেখার কোনো সুযোগ আছে? আপনার আসনের মানুষ বা জনসাধারণ কি দেখার সুযোগ আছে যে কি ধরনের বরাদ্দ আসলো এবং কি ধরনের খাতে এটি খরচ করা হচ্ছে? আমি মনে করি যে এই জায়গাগুলোতে এখনকার আমাদের বর্তমান যুগে, বর্তমান প্রেক্ষাপটে জনগণ জানে না এরকম কোনো কিছু আছে বলে আমি মনে করি না। এবং একই সাথে এটা জনগণকে জানার ক্ষেত্রে সবচেয়ে বড় সহায়ক শক্তি হলো সংবাদ মাধ্যমগুলো। এখানে কিন্তু আসলে আপনি যেভাবেই বলেন, ধরেন আমরা এই যে যদি বলি যে এই যে আপনার বর্ষাকালীন যে বরাদ্দ গিয়েছে, কি চাল বরাদ্দ পাওয়া গেছে, কত দেওয়া হচ্ছে, আপনি যদি আমরা যখন স্থানীয় পর্যায়ে তৃণমূলে বরাদ্দ চাল দিই, যদি দেখা যায় 10 কেজির জায়গায় কিছু কম হচ্ছে না, 9.5 কেজি হচ্ছে, এটাও কিন্তু সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পত্রিকায় চলে আসে যে 10 কেজির জায়গায় 9.5 কেজি দেওয়া হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে আসলে এই জায়গাগুলোতে এখন আর মানে জনগণকে ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এবং এটা ফাঁকি দেওয়া এই মানসিকতাটাই এখন আমি মনে করি যে যারা জনপ্রতিনিধি এখনও হচ্ছে তাদের এই মানসিকতা আছে আমি মনে করি না, এবং এই মানসিকতা থাকাটাও সমীচীন না। না, আমাদের প্রশ্নটা এরকম ছিল যে সংবাদ মাধ্যম বা মানুষ জানার আগেই সংসদ সদস্য বা সরকারি একজন লোক, তার কি কোনো মাধ্যম আছে জনসাধারণকে সেটা জবাবদিহিতার জায়গা থেকে প্রশ্নটা, যে জনগণ এটা জানবে, এরকম কোনো ব্যবস্থা আছে? না, দেখেন আপনি যদি মানে প্রতিষ্ঠানগুলো দেখেন, আপনি বরাদ্দ কিন্তু সরাসরি জনপ্রতিনিধির নামে যায় না। ধরেন আমাদের সংসদ সদস্যদের বরাদ্দ অধিকাংশ যায় জেলা প্রশাসকের নামে বরাদ্দ হয়ে, আবার অনেক বরাদ্দ যায় হলো আমাদের উপজেলা প্রশাসনের বরাবরে।
সেইখানে তো আপনি উপজেলা প্রশাসনকে অ্যাভয়েড করে বা জেলা প্রশাসনকে অ্যাভয়েড করে সংসদ সদস্য একা এই বরাদ্দ নিয়ে যাবে বা একা এটি ডিস্ট্রিবিউশন করবে বা এটা বুক করবে, এই সুযোগটা আছে বলে আমি মনে করি না। মানে সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার সঠিক মেসেজটা তাহলে আপনি দিয়ে দিন। অবশ্যই, অবশ্যই। এবং এটা আসলে এখন যে অবস্থা আমাদের দ্বারা দাঁড়িয়েছে যে আমরা বরাদ্দ নেওয়ার আগে জনগণকে বলতে হয় যে ভাই আমরা এই আনতেছি, আপনাদেরকে দিব, আপনারা একটু অপেক্ষা করেন। কাজে এখানে আমি মনে করি না যে আসলে জনগণকে ফাঁকি দেওয়ার খুব বেশি সুযোগ আছে বলে আমি মনে করি। আপনি এই জবাবদিহিতার এই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন? আর আপনি একজন আইনজীবী। আর প্রশাসন এই ক্ষেত্রেও যেটি আমি বলতে চাই যে এইখানে কিন্তু আসলে উপজেলার একটা মানে বিভিন্ন কমিটি আছে। আপনি যখন ধরেন আমি জাতীয় সংসদ সদস্য, আমি যখন বরাদ্দ পাই তখন আমার এই বরাদ্দ সংশ্লিষ্ট বিভিন্ন কমিটি আছে উপজেলায়। সেই কমিটির বৈঠক করতে হয় এবং সেই কমিটির বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে সেই কমিটির মাধ্যমে এগুলো বিতরণের ব্যবস্থা করতে হয়। কাজে এখানে আসলে জনগণকে ফাঁকি দেওয়া বা সংসদ সদস্য একা কারচুপি করার কোনো সুযোগ আছে এটা আমি মনে করি না। তবে হ্যাঁ, একটা সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। যদি মানসিকতাটা এরকম থাকে যে আমি জনগণের কাজ জনগণের জন্য করব, জনগণের বরাদ্দ জনগণকে দিব, তাহলে আমি মনে করি যে এখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। দর্শক, ভিন্নমতে সহমত যে যেখান থেকে দেখলেন, আমাদের আগামী পর্ব দেখার জন্য অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।